তো আজকে আমরা কারশফের সেকেন্ড ল থেকে শুরু করব। তো সেকেন্ড ল থেকে আমরা বিদ্যুৎ কোষের সমবায় দিয়ে শেষ করব। তো বিদ্যুৎ কোষের সমবায় মূলত দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে সমান্তরাল। তো এটা বোঝার আগে আমাদের কারশফের যে দ্বিতীয় সূত্রটা সেটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো কারশফের যদি সেকেন্ড লটা দেখি সেটা হয়েছে সেকেন্ড ল অফ কারশফ। তো আমরা যদি সেকেন্ড ল অফ কারশফ দেখি তাহলে আমাদের যে জিনিসটার প্রতি খুব সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে তাদের ডেফিনিশন সম্পর্কে। আমি একটু ডেফিনিশন সম্পর্কে যাই। যদি আমরা ডেফিনিশন সম্পর্কে যদি যাই তাহলে এখানে একটা জিনিস খেয়াল করব, সেটা হয়েছে এখানে খুব আমাদের বই একটা কনফিউজিং জিনিস আছে, সেটা আমরা যদি এটা আসলে তপন স্যারের বই, আমি তপন স্যারের বই সবসময় ফলো করি। ইসাক স্যারের বইতেও দেখেছি যে আসলে কারশফের যে সেকেন্ড লটা দিয়েছে সেটা আসলে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ বা কোষের রেসপেক্টে তার ডেফিনিশনটা দিয়েছে। আর অন্যান্য জায়গায় যদি আমরা দেখি সেটা আসলে ভোল্টেজের রেসপেক্টে দেয়। এইটার জন্য একটু কনফিউশন হতে পারে যে অনেক সময় দেখা যায় সামেশন অফ আই আর ইজ ইকুয়ালস টু সামেশন অফ ই, আবার সামেশন অফ ভি ইজ ইকুয়ালস টু জিরো, এরকম হয়ে যায় যার কারণে অনেক প্রবলেম হয়ে যায়। আচ্ছা, আমি একটু খুঁজে পাচ্ছি না বিষয়টা কোথায়। এই যে এখানে আমরা যদি কারশফের সেকেন্ড লটা একটু খেয়াল করি, তুমি কোথায় কারশফ বাবাজি, এটা তো অন্য কনটেক্সট। এই যে সো সেকেন্ড ফর্মুলায় বলেছে কোনো আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফলে বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীতে অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক শক্তির সমান। এইটার মানে বলেছে সামেশন অফ আই আর ইজ ইকুয়ালস টু সামেশন অফ ই। আহ এইটা আমাদের যদি বুঝতে চাই তাহলে আমি এটাকে একটু সিম্পলিফাই ভাবে যদি একটু ট্রাই করি তাহলে আমাদের বই যে রেসপেক্টে দিয়েছে সেটা হচ্ছে এই যে এখানে। এটার প্রতি একটু খেয়াল থাকবেন যে সামেশন অফ ই ইজ ইকুয়াল টু সামেশন অফ আই আর। এটা কি, এটা সিগনিফিকেন্সটা আমি এখনই বলছি। তার আগে এটা একটু শিওর হয়ে নেন যে সামেশন অফ ই ইজ ইকুয়াল টু সামেশন অফ আই আর, এটার সাথে আমাদের, এটা আসলে উইকিপিডিয়া থেকে যদি আমি যদি দেখেছি তো কার্শফের কারেন্ট ল, দ্য ভোল্টেজ ল ক্যান বি স্টেটেড অ্যাজ সামেশন অফ ভি ইজ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, ভোল্টেজের সমষ্টি কিন্তু শূন্য হয়, কিন্তু এটা কিন্তু ই আসলে ভোল্টেজ না। ই কিন্তু আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স বা আমাদের তড়িৎচালক শক্তি। তো এটাতে একটু আমাদের সতর্ক থাকতে হবে। তো দুই ভাবে আসলে রিপ্রেজেন্ট করা যায়, সেটা হয়েছে ই সামেশন অফ ই ইজ ইকুয়ালস টু সামেশন অফ আই আর, অথবা সামেশন অফ ভোল্টেজ ইজ ইকুয়ালস টু জিরো। সো আমরা ই এবং ভি এটার মাঝের একটা সম্পর্ক আমরা হয়তো ছোটকালে পড়েছিলাম। সেই সম্পর্কটা যদি আমরা রিক্যাপ দিই তাহলে কি আসবে আমাদের সম্পর্কটা? সেই সম্পর্কটা হবে আই সমান ই সমান ওয়েট ই সমান ভি প্লাস আই আর ছিল, এবং এটা আসলে আমাদের ডিরাইভ হয়েছিল কোথা থেকে? এটা আসলে আমাদের ডিরাইভ হয়েছিল ওই যে, আমরা যদি তপন স্যারের বইতেই দেখি, এটা ওহমসের ল থেকেই আসলে ডিরাইভ হয়েছে। তো একটু আমরা ওখানে না যাই, এটা আসলে আউট অফ কনটেক্সট হয়ে যায় অতিরিক্ত। তো আমরা যদি একটু ওহমসের লতে রিক্যাপ দেই তাহলে আমরা ই সমান ভি প্লাস আই আর পাবো। অনেক সময় মাইনাস আই আরও হবে। মাইনাস কখন? যখন ব্যাটারিটা চার্জ অবস্থায় হবে। ব্যাটারিটা যখন সার্কিটকে, লাইক এইটা আমাদের ব্যাটারি যদি হয় এবং ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি ব্যাটারি আসলে সাপ্লাই দেয় সার্কিটের মাঝে, তাহলে আমরা প্লাস ইউজ করব। আর ব্যাটারি যদি চার্জ হয় তাহলে আমরা মাইনাস ইউজ করব। ঠিক আছে? তো এটা আসলে আমাদের সেকেন্ড ল একটু ক্যাচ ছিল যে এটা অনেকেই আসলে বুঝে নেই, ইভেন আমারও অনেক সমস্যা হতো এই জিনিসটা বোঝার সময়। আহ, এইটা এখন যেহেতু আমাদের মোটামুটি একটু ক্লিয়ার, তো আমি একটা ইকুয়েশন সার্কিটের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে ফেলি। আমি একটা সার্কিট যদি আঁকি তাহলে আমার সার্কিটটা হবে এরকম। এটা আসলে ইসাক স্যারের বই থেকেই প্রায় নেওয়া। এই সার্কিটটা করলে হোপফুলি আমাদের সেকেন্ড ল সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এটা নেই তাহলে আমাদের কি আসবে? এখানে একটা রেজিস্ট্যান্স,
এখানে একটা ব্যাটারি, ওকে, তারপর এখানে একটা রেজিস্ট্যান্স আবার, এবং এখানেও একটা রেজিস্ট্যান্স, এখানে একটা ব্যাটারি, এন্ড এখানে আসলে আমাদের শেষ হয়ে যাওয়ার কথা, একটু এক্সটেন্ড হয়ে গেছে, আচ্ছা কোনো সমস্যা নেই। ওকে, তো বিষয়টা এইরকম হয়ে গিয়েছে আমাদের সার্কিটটা। তো সার্কিটের মাঝে আমি যদি একটু ইনফরমেশন গুলো লিখে ফেলি, আমরা জানি ছোট প্রান্তটা হচ্ছে নেগেটিভ এবং বড় প্রান্তটা পজিটিভ। তো পজিটিভ নেগেটিভ টার্মিনাল গুলোকে আগে চিহ্নিত করে ফেলি, এবং এখানে যদি আমরা একটু খেয়াল করি, এটা আমরা E1 ধরি, এবং E1 ব্যাটারির নিজস্ব ইন্টারনাল কিছু রেজিস্ট্যান্স থাকে যাকে আমরা R1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আর এখানেও সিমিলারলি E2, এই জিনিসটাকে আসলে আমরা R2 দিয়ে রিপ্রেজেন্ট করছি, এবং এখানে রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স 1, এখানে এখানে রেজিস্ট্যান্স 2, এখানে রেজিস্ট্যান্স 3 ধরলাম। ওকে, এবং এখান থেকে আমরা আরো কিছু জিনিস ধরে নিই, তার আগে আমি আরেকটা কালার দিই। সেটা হচ্ছে যে, ধরে নিই এখানে R3 রেজিস্ট্যান্সের থ্রুতে আমাদের I3 কারেন্ট যাচ্ছে, R1 রেজিস্ট্যান্সের থ্রুতে I1 কারেন্ট যাচ্ছে, এবং এই এই প্রান্তে আমাদের যেহেতু কিছু নাই, তো ধরে নিই এখান থেকে এই রেজিস্ট্যান্সের থ্রুতে আমাদের I2 কারেন্ট যাচ্ছে। ওকে, ওকে, আমি I2 টা একটু ভালো করে লিখি। সো I2 কারেন্ট যাচ্ছে এই সাইড দিয়ে। তো আমরা যদি এই সার্কিটটাকে সলভ করি এবং সার্কিটের একটা ডাইরেকশন কনসিডার করি নি, যদি আমরা এই ডাইরেকশন কনসিডার করি, তাহলে আমাদের কার্শফের সেকেন্ড ল অনুযায়ী কি আসবে সেটা আসলে আমাদের দেখার বিষয়। এবং কার্শফের সেকেন্ড ল অনুযায়ী আমাদের যে ইকুয়েশনটা আসবে সেটা বোঝার আগে আমাদের একটু ব্যাটারির ডাইরেকশন সম্পর্কে বুঝে নেওয়া উচিত। ব্যাটারির ডাইরেকশন যদি এই সাইড দিয়ে যায়, নেগেটিভ পজিটিভ টার্মিনাল আসলে এই প্রান্ত কনসিডার করা হয়, আসলে এই প্রান্ত কনসিডার করা হয়, এটা আসলে যার যার ব্যক্তিগত প্রেফারেন্স। তবে আমাদের ইসাক স্যার এবং তপন স্যারের বইতে আমি যতটুকু দেখলাম, তারা আসলে আউটগোয়িং টার্মিনালটা বেশি পছন্দ করে। দেয়ারফর আমরা আউটগোয়িং টার্মিনালটা এখানে কনসিডার করে নিব, যেহেতু বইয়ে আছে। তো আউটগোয়িং টার্মিনাল মানে কি, আমাদের কারেন্ট প্রবেশ করতেছে নেগেটিভ টার্মিনালের থ্রুতে। এখানে একটা পয়েন্টটা দিই, কারণ গতবার যখন আহ, আমি যখন গতবার একটা ভিডিও করেছিলাম, তো আমি আসলে পয়েন্টার দিয়ে বুঝাইছিলাম, বাট পয়েন্টারটা কোনো কারণবশত ভিডিওতে রেকর্ড হয় না, যার কারণে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখানে চাই, এখানে কি কোনো পয়েন্টার অপশন নাই? পয়েন্টার, এটা কি হবে? ওকে, আচ্ছা চলে, সমস্যা নেই। এখানে আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করি। আমাদের কারেন্টটা এই সাইড দিয়ে প্রবেশ করছে এবং এই সাইড দিয়ে বের হচ্ছে। সো যেখান দিয়ে আমাদের আসলে প্রবেশ করছে এবং যেখান থেকে আসলে বের করছে, আমরা আউটগোয়িং টার্মিনালটা কনসিডার করবো, উইচ ইজ পজিটিভ। আমাদের কারেন্ট আসলে পজিটিভ টার্মিনাল থেকে বের হচ্ছে, পজিটিভ টার্মিনাল থেকে বের হচ্ছে, দেয়ারফর আমরা কারেন্টের জন্য যেটা খেয়াল করবো সেটা হচ্ছে পজিটিভ প্রান্তটা ধরে নিব। তো আমি যদি ইকুয়েশনটা করি তাহলে আসলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, যে পজিটিভ নেগেটিভের যে পার্টটা সেটা হোপফুলি বুঝতে পারবে। তো আমাদের যেহেতু এখানে ইএমএফ বা ই সম্পর্কে, এই যে ই সম্পর্কে বলা আছে, তো আমাদের কোন ফর্মুলাটা হবে? ফর্মুলাটা হবে সামেশন অফ ই ইজ ইকুয়াল টু সামেশন অফ আই আর, তাই না? আই আর বা আই বড় হাতের, আই আসলে বড় হাতের আর হওয়া উচিত। ওকে, তো এই জিনিসটাতে খেয়াল করি, আমাদের ই কয়টা আছে? ই একটা, ই দুটা। ওকে, সো আমাদের ডাইরেকশনটা যদি এইভাবে চিন্তা করি, E1 কোন ডাইরেকশন থেকে আসলে বের হচ্ছে? পজিটিভ টার্মিনাল, দেয়ারফর E1 হবে প্লাস। ওকে, এবং এই ডাইরেকশনের যদি আমরা একটু খেয়াল করি, এই যে এই ডাইরেকশন দিয়ে যদি আমরা যাই, তো আমরা কোথায় যাচ্ছে? পজিটিভ প্রান্ত দিয়ে যাচ্ছে, কিন্তু বের হচ্ছে আসলে নেগেটিভ টার্মিনাল দিয়ে, দেয়ারফর আমরা নেগেটিভ E2 দিব। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এবং সমান দিই, সমান দিয়ে আসলে আমাদের কি হবে? সামেশন অফ আইআর। তো এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস,
যদি খেয়াল করো যতগুলো আই এবং যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলি আসলে আমরা সামেশন করে ফেলবো। এবং এখানে দেখো I1, এখানে রেজিস্ট্যান্স R1, দেয়ারফর কি হবে এখানে I1 R1। এবং এই I1 এর ডাইরেকশনটা কোথায়, আমাদের লুপের দিকে, দেয়ারফর এটা কি হবে পজিটিভ, প্রবেশ করতেছে নেগেটিভ, বের হচ্ছে পজিটিভ টার্মিনাল দিয়ে, কোনো সমস্যা নেই। আবার এই সাইড দিয়ে যাচ্ছে, আবার এই সাইড দিয়ে যাওয়ার পরে আমাদের লুপের সাথে ডাইরেকশন মিলেছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে, সরি এই এক্সিট হচ্ছে। দেয়ারফর এটা কি হবে আমাদের, এটা কিন্তু আসলে আমাদের নেগেটিভ হবে না, কারণ কি আমরা এই ডাইরেকশনটা কনসিডার করতেছি আমাদের লুপের সাথে। তো আমাদের এই লুপের সাথে যেহেতু কারেন্টের ডাইরেকশনটা মিলে গিয়েছে, তো আমরা কি করব, I2 R2 করে ফেলবো simply। এবং এই লুপটা যখন এইভাবে আসবে এবং এই লুপটা যদি এই সাইডে আসে, তারপর আমরা খেয়াল করব যে এটা I3 এর উল্টা সাইড দিয়ে আসতেছে, রাইট? তো I3 এর উল্টো সাইড দিয়ে যদি আসে তাহলে আমাদের কি হবে, নেগেটিভ হবে, রাইট? তো এটা আমাদের কি হবে, নেগেটিভ হবে, হ্যাঁ, নেগেটিভ I3 R3, ঠিক আছে? এটাই আসলে আমাদের কারশফের সেকেন্ড ল। এটা আসলে হোপফুলি এটা আসলে একটা রিক্যাপ ভিডিও ছিল। এটা দিলে আসলে ক্লিয়ার হয়ে যাবে যদি আমাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকতেই পারে আসলে কনফিউশন। তো এটা আসলে আমাদের মেন উদ্দেশ্য না, আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে একটা ভালো না আসলে বিদ্যুৎ কোষের কিছু থিওরি পড়বো। তো বিদ্যুৎ কোষের থিওরি পড়ার জন্য আমরা বিদ্যুৎ কোষের দুইটা থিওরি আছে, একটা হচ্ছে শ্রেণী, একটা সমান্তরাল। তো শ্রেণীর কেসে যদি আমরা একটু খেয়াল করি তাহলে কি আসবে আমাদের শ্রেণীতে, যে আমি যদি সেল হচ্ছে যদি আমি সিরিজে রাখি তাহলে আসলে আমাদের কি হবে, আমি যদি একটা ডায়াগ্রাম আঁকি, ওকে ওয়েট, এই এটা এইটা, তারপর আবার সেম জিনিস, এটা এইটা, ওকে, আবার সেম জিনিস, এইটা এইটা। তো আমি এইটা মনে করো আমার একটা ডায়াগ্রাম, এখানে হচ্ছে আমার একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স এবং আমি একটা ছবি আঁকলাম। তো ছবিতে যদি আমরা একটু কনসিডার করি তাহলে কি দেখা যাচ্ছে, আমাদের তিনটা ব্যাটারি ই সিরিজে আছে এবং আমি কনসিডার করে নিচ্ছি যে আমার এই সাইড দিয়ে আসলে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। যদি এই সাইড দিয়ে আই যায় তাহলে প্রত্যেকটা ভিতরেই আসলে আমাদের কারেন্টটা কনসিস্টেন্ট থাকবে, মানে সেম থাকবে। এখানেও আই যাবে, এখানেও আই, এখানে কোনো জায়গায় আইটা আসলে স্প্লিট হবে না, দেয়ারফর এখানেও আই থাকবে। এই কনসেপ্ট আসলে খুবই সহজ। এবং আমরা যদি ব্যাটারি পজিটিভ নেগেটিভ টার্মিনালটা একটু কনসিডার করি তাহলে কি দেখা যাবে, আমি যদি ব্যাটারি পজিটিভ নেগেটিভ টার্মিনালটা এখানে এইভাবে দেই, এটা নেগেটিভ টার্মিনাল পজিটিভ, আবার নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এইভাবে যদি কনসিডার করি তাহলে আমাদের, এবং লুপের ডাইরেকশনটা যদি এরকম হয়, আমি লিখতে পারি, ও এখানে একটা 1 2 3 বসে দেওয়া উচিত, হ্যাঁ, কারণ আমাদের আসলে প্রত্যেকটা ব্যাটারি যে ফোর্স ইএমএফ যে সেম হবে, ইএমএফ প্রত্যেকটা ব্যাটারি যে ইএমএফ সেম হবে আসলে এটার কোনো গ্যারান্টি নেই, তাই না? সো এটার জন্য আসলে আমরা E1 E2 E3 দিয়েছি। এবং এটা যদি আমরা সলভ করলে কি আসবে, আই, এবং প্রত্যেকটা ইএমএফ এর ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে না, ইন্টারনাল রেজিস্ট্যান্স লেখা উচিত ছিল। সো R1, এটা R2, এটা R3। তো আমাদের এটা কি আসবে, যে I ইন্টু R1, I ইন্টু R2, I ইন্টু R3, প্রত্যেকটার রেজিস্ট্যান্স এবং কারেন্ট মাল্টিপ্লিকেট হয়ে যাচ্ছে, এবং এটার বাহিরে একটা রেজিস্ট্যান্স ছিল না এক্সটার্নাল, সেটা আসলে আমাদের কনসিডার করতে হবে। আই আর ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, সামেশন অফ ই। সো সামেশন অফ ই কি হবে আমাদের, ই হবে প্রত্যেকটা, দেখো পজিটিভ টার্মিনাল দিয়ে বাহির হচ্ছে, প্রত্যেকটা পজিটিভ টার্মিনাল দিয়ে আমাদের বাহির হচ্ছে, দেয়ারফর আমাদের E1
E2 E3 হবে। হোপফুলি এতটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের বাকিটা সব ম্যাথমেটিক্যাল এবং ক্যালকুলেটেড কাজ হবে। সবগুলো থেকে যদি আসলে আই কমন নিয়ে ফেলি, আই যদি কমন নিয়ে ফেলি তাহলে, এবং কমন নিয়ে কি আসবে আমাদের R1 R2 R3 প্লাস আর সমান E1 E2 এবং আমাদের E3 আসবে। পরে আই হবে E1 E2 E3 ডিভাইডেড বাই R1 R2 R3 প্লাস আর। এই ফর্মুলাটা আসলে মনে রাখলে সিরিজের জন্য আমরা কারেন্টের ভ্যালু যেটা আই বের করে ফেলতে পারবো। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, যদি এখানে ই আমাদের এন সংখ্যক থাকে এবং আরো যদি আসলে আমাদের এন সংখ্যক থাকে তাহলে ফর্মুলাটা হবে E1 E2 and so on En divided by R1 R2 and so on R3 plus R। ওকে, আমাদের ফর্মুলাটা এরকম হবে। এবং বইয়ের মধ্যে একটা জিনিস কনসিডার করা হয়েছে, যদি প্রত্যেকটা E1 E2 এবং E3 যদি সমান হয়ে যায়, প্রত্যেকটা যদি সমান হয়ে যায় অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সও যদি সমান হয়ে যায়, প্রত্যেকটা রেজিস্ট্যান্সও যদি সমান হয়ে যায়, তখন আমাদের যে ফর্মুলাটা দাঁড়াবে সেটা হয়েছে এই ফর্মুলার মাঝেই আমাদের সবগুলো ই যদি সেম হয়ে যায় তাহলে এগুলোকে আমি কমন একটা ই ধরে নেই, হুইচ ইজ বড় হাতের ই ধরে নিলাম আর এখানে আর ধরে নিলাম। তো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা ই কে যদি আমি রিপ্লেস করি, যে এটাকে ই দিয়ে এটাকেও ই দিয়ে প্রত্যেকটা ই দিয়ে যদি রিপ্লেস করি, কতগুলো ই গুণ আছে, এন সংখ্যক ই গুণ আছে, রাইট? এন সংখ্যক ই গুণ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের মাঝে কি আছে, যে নিচে রেজিস্ট্যান্স তো বড় হাতের একটাই থাকবে, মাল্টিপলও থাকতে পারে। যদি মাল্টিপল থাকে, মাল্টিপল মানে আমি আসলে এরকম কখনো কোশ্চেন দেখি নাই যে এখানে এক্সটার্নাল অতিরিক্ত একটা বেশি থাকে, যদি থাকেও মনে করো এভাবে সমান্তরাল যদি থাকে তাহলে এই জিনিসটাকে কি করবো, এই আটটাকে ইকুইভ্যালেন্ট করে দিব। ওকে, এখানে আটটাকে আসলে আমরা ইকুইভ্যালেন্ট করে নিব এবং এখানে আর প্লাস এন সংখ্যক আর গুণ অবস্থায় আছে, তো এটা হবে আমাদের আর। এবং এটা আসলে আমাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা যদি অরিজিনাল সার্কিটটার এই ফর্মুলাটাই যদি মনে রাখি, একটু মধ্যে না। ওকে, শুধু শুধু এত কষ্ট করার দরকার নেই, জাস্ট প্রসেসটা মনে রাখবো। I is equals to E1 E2 E3 ডট 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 En ডিভাইডেড বাই R1 R2 R3 ডট 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 আর। এটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা যে কোনো সার্কিটের জন্য সলভ করতে পারবো। এখন আসো সমান্তরালের জন্য। এখন আসো প্যারালালের জন্য আসলে আমাদের কি হবে। তো প্যারালালের জন্য আগে আমাদের একটা সার্কিট আঁকা উচিত। তো আমরা যদি সার্কিটটা আঁকি তাহলে আমাদের সার্কিটটা কি হবে, উম, এখানে যেই একটা যদি সার্কিট আঁকি, oops, আহ, হুম, এইভাবে এইভাবে একটা, একটু দূরে নিয়ে আঁকি, দুইটা তিনটা, এটা একটু সুন্দর করে লিখি। ওকে, তো এটা যদি আমাদের সার্কিট হয় এবং ও আচ্ছা, এখানে আসলে রেজিস্ট্যান্স দেওয়ার কোনো মানে হয় না, এটা রেজিস্ট্যান্স না, সরি, এটা আসলে আমাদের ব্যাটারি বা ই গুলো আসলে প্যারালাল অবস্থায় থাকবে। ওকে, তো এখানে যদি আমি ব্যাটারি গুলোকে লিখি, বিষয়টা এরকম হবে। ওকে, তো ব্যাটারি গুলোকে যদি আমি এইভাবে কানেক্টেড করি, অ্যাজ ওয়েল এস তাদের বাহিরে যদি একটি আর্ট থাকে এবং সেটাকে আমি কানেক্ট করে দিলাম এবং প্রত্যেকটা লেভেল করে দেই, প্রত্যেকটা লেভেল হবে আমাদের এখান দিয়ে, মনে করো আমাদের E1, এখান দিয়ে E2, এখান দিয়ে E3 এবং প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্ট্যান্স R1 R2 এবং R3। এবং আমি ধরে নিচ্ছি প্রত্যেকটার ভিতরে আমাদের কারেন্টটা স্প্লিট হয়ে যাবে। স্বাভাবিক, এই সাইড দিয়ে যদি আসলে আমাদের কারেন্ট আই যায়, এই সাইড দিয়েও আই যাবে, বাট এইখান দিয়ে আমাদের কি হয়ে যাবে, I1 I2 I3 স্প্লিট হয়ে যাবে এবং স্প্লিট হয়ে এখানে আবার মিলে যাবে।
এই পয়েন্টে আবার তিনটা কারেন্ট মিলে যাবে, মিলে গিয়ে কি হবে আসলে আই হবে। এখানে আমাদের একটু কনসেপ্টে ভালো বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, এখানে একটু মনোযোগ দেওয়া উচিত। তো আমরা যদি এই জিনিসটাকে সলভ করি, সলভ করার জন্য আমরা সার্কিট অ্যানালাইসিসে দেখেছিলাম, আমি যখন তোমাকে আলাদা করে পড়াইছিলাম তখন এই সার্কিট আসলে কিভাবে সলভ করে। সো সার্কিটটা যদি আমরা সলভ করি, শুধু আমি উপরের অংশটা একটু কনসিডার করে নিচ্ছি। বিষয়টা এইরকম হচ্ছে, ওকে, এটা একটা গাড়ির মতো হয়ে গেছে কাকতালীয় ভাবে, এবং এইখান দিয়ে শুধু আমি এই উপরের প্রান্তটুকু অংশ নিচ্ছি। এখানে আসলে একটা হাইলাইট বা থাকতে খুব ভালো হতো আসলে। নতুন তো, এখানে কি কোনো টুল আছে? না, টুল ইরেজ পাচ্ছি না। আচ্ছা, আমি হাইলাইট দিয়ে আসলে দেখাই, হাইলাইট দিয়ে দেখালে হোপফুলি কোনো প্রবলেম হবে না। আমি যদি এই প্রান্তটা একটু কনসিডার করি, এই প্রান্তটা, তো এই প্রান্তটাতে কি হচ্ছে ভাইয়া, এই প্রান্তটা শুধু আমি কনসিডার করব পুরা সার্কিটের মাঝে। এই যে গাড়ির মতো যে অংশটা নিয়েছি, শুধু উপরের প্রান্তটা কনসিডার করব, ওকে। তো আমরা যদি এই প্রান্তটা কনসিডার করি তাহলে আমাদের কি হচ্ছে, এখানে I1 যাচ্ছে, এবং এখানে R1 E1 যাচ্ছে, এবং এখানে আর, এখানে আমাদের একটু সতর্ক হবা, এখানে আসলে আই কারেন্ট, শুধু উপরে কি পরিমাণ কারেন্ট ছিল, I1 কারেন্ট ছিল, যা আমরা I1 কারেন্ট দিচ্ছি। এবং এটা যদি আমরা সলভ করি এই লুপের থ্রুতে, তাহলে লুপের থ্রুতে যদি সলভ করলে আমাদের কি আসবে, ইকুয়েশনটা দাঁড়াবে, আম, এখানে তো পুরা আই পরিমাণ কারেন্টই যাচ্ছে, তাই না? তো এখানে কি হবে, আই ইন্টু আর প্লাস I1 ইন্টু R1, I1 ইন্টু R1 ইজ ইকুয়ালস টু সামেশন অফ ই। সামেশন অফ ই কত আমাদের, এখানে E1 হবে শুধুমাত্র, যেহেতু একটা মাত্র সোর্স আছে। সিমিলারলি আমি আহ, ভুলবশত বাহিরে চলে গেছি, সমস্যা নাই, সেফ থাকার কথা, হ্যাঁ এই তো সেফ আছে। আহ, কি হইলো এত স্লো, ওকে। হুম, তো এইটা আসলে আমাদের প্রথম ইকুয়েশনটা গেল, ওকে, এটা আসলে আমাদের প্রথম ইকুয়েশনটা গেল। এখন আসো আমরা সেকেন্ড ইকুয়েশনের কেসে যদি কনসিডার করি, তাহলে শুধুমাত্র এই লুপটা বিবেচনা করব, এই যে শুধু এই লুপটা। এতক্ষণ আমরা উপরের লুপ হিসাব করেছি, এবার শুধু এই লুপটা হিসাব করব। তারপর সেকেন্ড বার কোন লুপটা হিসাব করব, সেকেন্ড বারটা আমরা এই লুপটা হিসাব করব, ওকে। জাস্ট এই লুপটা হিসাব করে জাস্ট কারশফের সেকেন্ড লটা অ্যাপ্লাই করে ফেলবো। যদি আমরা অ্যাপ্লাই করে ফেলি তাহলে তুমি একটু পরে দেখতে পারবা আমাদের ইকুয়েশনটা কি হবে। আই ইন্টু আর প্লাস I2, R2 সমান E2 আসবে, এবং I ইন্টু আর, I3, R3 সমান E3 আসবে, ওকে। এইটা 2 নাম্বার দিলাম, এইটা 3 নাম্বার দিলাম। এই জিনিসটাকে আরো সিম্পলিফাই করা যায়। আসলে আমাদের মেইন উদ্দেশ্যটাই তো কারেন্ট বের করা, তাই না? তো কারেন্ট বের করার জন্য আমি প্রত্যেকটা ইকুয়েশনকে আর ওয়ান দিয়ে ভাগ করে ফেলবো। আর ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসে, আই ইন্টু আর ডিভাইডেড বাই আর ওয়ান, প্লাস এটাকে যদি আর ওয়ান দিয়ে ভাগ করে ফেলি তাহলে শুধু I1 থাকবে, আর এটা E1 ডিভাইডেড বাই আর ওয়ান। সেকেন্ড, এটাও আই ইন্টু আর টু দিয়ে ভাগ করছি, আর এটা I2 ডিভাইডেড বাই E2 বাই আর টু, এবং আই ইন্টু আর থ্রি প্লাস আই I3 সমান E2 বাই আর থ্রি। প্রত্যেকটা ইকুয়েশন, এক দুই তিন, তিনটা ইকুয়েশনকে যদি আমি যোগ করে ফেলি তাহলে আসলে আমাদের কি আসবে, যদি আমি যোগ করে ফেলি তাহলে আমাদের আসবে আই ইন্টু আর ডিভাইডেড বাই আর ওয়ান, আই ইন্টু আর টু, আই ইন্টু আর থ্রি প্লাস I1, I2, I3, অ্যান্ড এখানে আসবে আমাদের E1 by R1, E2 by R2, and E3 by R3 আসবে, ওকে।
এখানে আসলে 3 হবে আমাদের। তো 1 2 3 এটা যদি কোনো জায়গায় একটু মিস হয়ে যায় বুঝে নিবা। ওকে? এটা বুঝে নিবা। এখান থেকে একটা জিনিস খেয়াল করো। উম এখানে আমাদের প্রত্যেকটা আঁকি হ্যাঁ, আর তো আসলে বহিরাগত রোধ ঠিক আছে। এখানে একটা জিনিস যদি একটু লক্ষ্য করা যায় তাহলে আমি এখান থেকে আই আসলে কমন নিতেই পারি। আমি যদি আইটা কমন নেই তাহলে কি থাকে আর এটা আর ডিভাইডেড বাই আর টু আর ডিভাইডেড বাই আর থ্রি বলতেই পারো যে আর কেন কমন নিলে কারণ এইটা এটার জন্য এই তিনটাকে যদি আমি সামেশন করি আমাদের কি আসবে আমরা যদি অরিজিনাল সিরিজে যাই আমাদের ইকুয়েশনে যাই ইকুয়েশনে কি ছিল আই ওয়ান আই টু আই থ্রি তিনও তাই আবার যোগ হয়ে এখানে আই হয়ে যাবে সো এখান থেকে বোঝাই যাচ্ছে আমাদের কি হবে আই ওয়ান আই টু আই থ্রি এখানে আমাদের কি হয়ে যাবে আই হয়ে যাবে তাই না আর এইখানে আই যেহেতু হয়ে গিয়েছে আর এখানে যা আছে আমি তাই লিখে ফেলবো ওকে এখানে যা আছে আমি তাই লিখে ফেলবো ওকে এই জিনিসটা উপসি ডুপসি দেখি আমি এই এইখানে নেই হ্যাঁ ওকে সো যে জিনিসটা করা যায় সেটা এখানে ই ওয়ান লেখা হয় না তো লেখা গিয়েছে এই এটার পরে আমরা এখান থেকে আই এবং এখান থেকে আইটা যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের কি এসে পড়বে আইটা যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের এখানে আসবে ওয়ান প্লাস এই পুরা টার্মটা তাই না ওয়ান প্লাস এই পুরা টার্মটা আমাদের আসলে এসে পড়বে ভিতরে তো আমি যদি এখানে লিখি বিষয়টাকে তাহলে আহ, এই যে এই পুরা টার্মটা আসলে আমাদের ভিতরে এসে পড়বে এবং এখানে যা আছে এখানেও সেম জিনিসটা এসে পড়বে পুরো জায়গায় ওকে তো এখানে আমি একটু ই ওয়ান আর ওয়ান থাকে এবং আমি যদি এই পুরো টার্মটাকে মানে এই আমার যেহেতু উদ্দেশ্য আই বের করা তাহলে আমি এই পুরো টার্মটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে কি হবে আমাদের ভাগ হয়ে যাবে যদি ভাগ হয়ে যায় তাহলে আমাদের কি আসবে আহ ভাগ হয়ে গেলে আমাদের এই টার্মটা এসে পড়বে আই সমান আই সমান কি আসবে এই টার্মটা পুরাটা ওকে এই টার্মটা এখানে আমাদের ই ওয়ান হবে ডিভাইডেড বাই ওয়ান প্লাস এই পুরো টার্মে আরটা কমন নেওয়া যায় না আর যদি কমন নেই তাহলে ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু ওয়ান বাই আর থ্রি থাকে ওকে তো এই পর্যন্ত থাকলে আমাদের এইটা মনে রাখলে আমাদের হবে আমাদের যে প্রসেস আমি যে প্রসেস তোমাদের বলে দিয়েছি কারণ এই প্রসেস দিয়ে যদি হুট করে তোমাদের কোনো সময় মনে না পড়ে এবং তোমাদের কাছে অনেক টাইম যদি থাকে তাহলে তোমরা নিজেই ডিরাইভ করে নিতে পারবে এটা কোনো রকেট সায়েন্স না এটা জাস্ট আমাদের সার্কিট অ্যানালাইসিস করে কারশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করে আমরা সমান্তরাল কোষের জন্য একটা ফর্মুলা কি করে ফেলছি অ্যাপ্লাই করে ফেলছি তো এটাই আসলে আমাদের মনে রাখা দরকার এটাই যদি মনে রাখি দেয়ারফর অন্য কিছু আসলে আমাদের মনে রাখা লাগবে না এবং এখানে যদি আমাদের ই ওয়ান ই টু ই থ্রি প্রত্যেকটা যদি সেম থাকে আমরা এতক্ষণ তো প্রত্যেকটার জন্য সেম কনসিডার ধরি নাই বাট যদি সেম থাকে প্রত্যেকটার জন্য এবং আমাদের রেজিস্ট্যান্সও যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সও যদি প্রত্যেকটার যদি সেম থাকে তাহলে আমাদের ফর্মুলাটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আই সমান এন ই ডিভাইডেড বাই এন আর ডিভাইডেড বাই আর এটা একটু বাসায় করলেই তোমরা বুঝতে পারবা কিভাবে আসছে এই সূত্রটাকে অনেকে একটু শর্টকাটেও মনে রাখে আমরা ছোটকালে ওই যে ফর্মুলা পড়েছিলাম না ভি ডিভাইডেড বাই বড় হাতের আর ডিভাইডেড বাই ছোট হাতের আর যেখানে ভিটা হচ্ছে পুরা সার্কিটের ভোল্টেজ এবং আরটা হচ্ছে ওটার রেজিস্ট্যান্স এবং এখানে যেহেতু আমাদের পুরো সার্কিটের মাঝে মাল্টিপল সোর্স থাকতেই পারে তো আসলে আমরা ইকুইভ্যালেন্ট নিব
এইটারও ইকুইভ্যালেন্ট, মানে এটার ইকুইভ্যালেন্ট, এটার ইকুইভ্যালেন্ট, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে। আমাদের এটা সলভ করার জন্য থেভেনিন একটা ফর্মুলা আছে, সেটা অ্যাপ্লাই করতে হয়। থেভেনিন স্পেলিংটা THE, থেভেনিন, এইটা হবে সম্ভবত, বানানটা ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ফর্মুলা অ্যাপ্লাই করে, থেভেনিনের থিওরেম অ্যাপ্লাই করে আসলে এইভাবে সলভ করা যায়, এইভাবে সলভ করা যায়। কিন্তু আসলে আমাদের যেহেতু থেভেনিন ফর্মুলা নাই, তো আমরা আসলে এইভাবে দেখবো না। থেভেনিনের ফর্মুলা যদি দেখা হয়, তাহলে আমাদের ভি থেভেনিন আসবে সামেশন অফ ই ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই 1/r, বাট এটা সামেশন, এবং আর থেভেনিন কি আসবে, সামেশন অফ 1/r, বাট এটার ইনভার্স। এটা আসলে আহ, হয়তো এমসিকিউ বা কোনো অ্যাডমিশনের জন্য শর্টকাট হিসেবে মনে রাখা যেতে পারে, বাট এটা আসলে অ্যাপ্লিকেবল না। আমি যেটা মনে রাখবো সেটা হয়েছে এইটা, এবং এটা যে কোনো কেসে আমাদের কি করবে, কাজ করবে। এটা আসলে কোনো রকেট সায়েন্স না, এটা এমনি মনে রাখা যায়। ওকে, E1, E2, E3 এবং তাদের করেসপন্ডিং ইন্টারনাল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই 1 প্লাস আর, যেটা হচ্ছে পুরো সার্কিটের এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইনটু ইন্টারনাল রেজিস্ট্যান্সের উল্টো, 1/r প্লাস 1/r2 প্লাস 1/r3, তাদের যোগফল। ওকে, আচ্ছা, তো আমরা এত ম্যাথ করার প্রয়োজন নাই আসলে, হ্যাঁ, এত ম্যাথ করার প্রয়োজন নাই। এটা আসলে বই আমাদের অনেক সুন্দর সুন্দর ম্যাথ করাই আছে। তো সবকিছু কি করে দেওয়া লাগে, নিজে থেকে করে নিবা। ঠিক আছে, এখন এইচএসসি তো পড়ো, নিজে থেকে করে নিবা। আমি তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিব এবং একটা ম্যাথ করাই দিব, শুধু একটা ম্যাথ। এটা করলেই সম্ভবত তোমাদের সব সমস্যা হয়ে যাবে সমাধান। বইয়ে তোমাদের অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে। ইসাক স্যারের বইয়ে বিশেষ করে কিছু ম্যাথ দেখেছি আমি। তোমরা যদি ইসাক স্যারের বই কোনো জায়গা থেকে পেয়ে থাকো, বা তোমার যদি থাকে, তো অবশ্যই সেখান থেকে থেভেনিন বলে, সরি, তোমরা সার্কিটের কোষের সমবায় রিলেটেড যেসব ম্যাথ আছে করে ফেলবা। তো আমি একটা ম্যাথ করাই এখান থেকে। আসলে একটা বাফার দেওয়ার কারণ কি আমি বুঝলাম না। ওকে, সমস্যা নাই, বইটা আমাদের রেফারেন্স হিসেবে রাখলাম। আমরা একটা ম্যাথ করব, একটা ম্যাথ করে আজকের কোষের সমবায় শেষ করে ফেলবো। তো কোষের সমবায়ের জন্য একটা, আচ্ছা, এটা বারবার এটা আঁকতে হচ্ছে, তো একটা শর্টকাট দেখি করা যায় কিনা। ওকে, তো আমি একটা, এখানেই তো আছে, সুন্দর, এত ছোট কেন, গ্রেট, হ্যাঁ, এবং এটা ট্রান্সপারেন্ট দিয়ে দিই নাকি, ফিল কালার কি নাম দেওয়া যায় না? ওকে, কোনো সমস্যা নাই, এটাই আমাদের কাজে লাগবে। না, এরকম না দিয়ে আসলে যান্ত্রিক হয়ে যায় বিষয়টা। ওকে, আমরা হাতে কলমে করে ফেলি। তো এই, এটা একটা, এটা একটা, এটা একটা, আরেকটা, এটা, এটা সবগুলো আসলে আমাদের সমান্তরালে আছে। তো সমান্তরাল এবং বহিরাগত একটা রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে আমাদের আর 50 ওহম। ওকে, আর আমাদের 50 ওহম দিয়ে দিয়েছে। এবং আমি তো আসলে এটা অ্যাপ্লাই করলাম না, শুধু শুধু লিখলাম, আহারে, এটা কোনো কাজেই লাগলো না, হতাশা। তো ডিলেট করে ফেলি, কি আর করবো, নুপ হলে যা হয়। আম, এইখানে আমি যদি একটু আহ, প্রত্যেকটার ভ্যালু লিখে ফেলি, জাস্ট র্যান্ডম দিচ্ছি, হিসাব নিকাশ করা লাগবে না, লাইক 10, ও দেখাই তো যায় না, একটু জুম করতে হবে সম্ভবত। হুম, হোপফুলি এখন ঠিক আছে। ওকে, এটা 10 দিলাম, 10, 9, 8, 7, এটা কত দেওয়া যায়, 0.1 দিলাম, 0.2, 0.3, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, হ্যাঁ, 0.3, 0.4, এগুলো সব ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এগুলো হলো আমাদের ই, এগুলো হচ্ছে আমাদের ইএমএফ বা E1, E2, E3, এভাবে কনসিডার করে নিতেই পারো। তো আমাদের এখানে বলেছে যে আই সমান কত, মানে এই যে এই আই, আই সমান কত,
তো আসলে আমাদের আই বের করার জন্য ফর্মুলা ছিল না, তাহলে ফর্মুলা কি ছিল? এখানে আমাদের সোর্স কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা সোর্স। যেহেতু আমাদের চারটা সোর্স, তাহলে আমরা একটু হলুদ কালি দিয়ে লিখি, একটু গাঢ় করে দিই, একটু ডিস্টেন্স বেশি হয়ে গিয়েছে তো। ওকে, এবং এটা ইরেজ করে দিই, খারাপ দেখাচ্ছে। আহ, এবং আইটা একটু সলভ করে ফেলি। সো আমাদের আয়ের ফর্মুলাটা কি ছিল? আয়ের ফর্মুলাটা ছিল চারটা রেজিস্ট্যান্স, তাই না? তো চারটা রেজিস্ট্যান্সের জন্য আমরা ফর্মুলাটা যদি একটু রিক্যাপ দিই, তাহলে রিক্যাপ দিলে আমাদের কি ছিল? E1, E2, E3, নিচে তাদের করেসপন্ডিং ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো আমিও এখানে দিয়ে ফেলি প্রত্যেকটার কেসে তাদের E1, E2 কত? 10, 9, 8, 7। ওকে, এবং তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি কি? 0.1, 0.2, 0.3, 0.4, এবং তাদের প্রত্যেকজনের সাম নিয়ে ফেললাম, ডিভাইডেড বাই কি হবে? 1 প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমি 50 দিয়েছি, তো 50 দিবা। তো 50 দেওয়ার পরে যদি, এবং প্রত্যেকটার 1 বাই R1, R2, R3। সো R1 কত? 0.1, 0.2, 0.3, 0.4 যদি দেই, তাহলে আমাদের এটার রেজাল্ট যদি আমরা হিসাব করি, যেটা আসবে সেটাই। এবং এটার রেজাল্ট যদি একটু ক্যালকুলেট করে পাই, এটার রেজাল্ট যেটা এসেছে সেটা 0.1814 অ্যাম্পস। ওকে, এটা হিসাব করে যদি ফেলি, তাহলে এইরকম টাইপের ভ্যালু আসবে। যদি না আসে কোনো সমস্যা নেই, যদি আমার ভ্যালু ভুলও যেতে পারে, ক্যালকুলেটর দিয়ে তাড়াহুড়ো করেছি। তো আসলে এইভাবেই সলভ করতে হয়। এখানে একটা টিজার আছে। টিজারটা হচ্ছে আমাদের যদি যদি ব্যাটারি সোর্সটা এরকম না হয়ে এরকম হতো, সবগুলোই ঠিক আছে, জাস্ট একটা চেঞ্জ, সেটা হয়েছে এখানে প্লাস এখানে মাইনাস, তখন কি করবা? তখন কি করবা? তখন সিম্পলি আমাদের, আমরা আসলে আই এর ডাইরেকশন কোথায় ধরেছি এইটা, এবং আমাদের ব্যাটারি ডাইরেকশন এটা হচ্ছে মাইনাস, সরি, এটা হয়েছে মাইনাস, আর এটা হবে আমাদের প্লাস। আর এটা প্লাস, এটা মাইনাস টার্মিনাল দিয়ে যেটা বের হয়েছে, সেখানে আমি জাস্ট সিম্পলি মাইনাস দিয়ে দিব। ওকে, সেখানে আমি সিম্পলি মাইনাস দিয়ে দিব, এবং মাইনাস যদি আমি দিয়ে দিই, তাহলে আমাদের যে ম্যাথটা হবে সেটা আমাদের সলভ হয়ে যাবে। ওকে, প্রত্যেকটা ম্যাথ যদি দিই এবং আমাদের সলভ হয়ে যাবে। এবং এখানেই খেয়াল করো, প্রত্যেকটা আর ডিভাইডেড বাই এত এত, এখানের মাঝেই আমাদের নেগেটিভ এসে পড়বে সেকেন্ডটা, তাই না? তো সেকেন্ডটা আমাদের নেগেটিভ এসে পড়বে, কারণ কি? কারণ আমাদের অরিজিনাল সার্কিটের তো আমাদের ডাইরেকশন ছিল এইভাবে, আমরা ডাইরেকশন কনসিডার করেছিলাম। তো ডাইরেকশন কনসিডার করলে আমাদের সেকেন্ড সেকেন্ড লুপের মাঝেই তো আসলে এই প্রান্তে আমাদের নেগেটিভ এসে পড়বে, তাই না? তো নেগেটিভ যদি এসে পড়ে, তাহলে আমাদের ওইভাবে সলভ করে নিতে হবে। এবং আমরা যদি সলভ করি, একটু দেখি তো কি আসার কথা এখানে। কি নেগেটিভ আসবে? ওকে, হ্যাঁ, এখানে নেগেটিভ আসবে। R2 এর আগে জাস্ট নেগেটিভ বসাই দিব, দ্যাটস অল, আর কিচ্ছু না। তো প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম নেগেটিভ বসাই দিলে হয়ে যাবে। ওকে, দেখি দেখি, হ্যাঁ, এখানে যদি আমি নেগেটিভ বসাই দিই তাহলেই হয়ে যাবে। দেখি, নেগেটিভ দিয়েছি, হ্যাঁ। তো এটাই আসলে যা আসবে তখন সেটাই আসলে আমাদের আনসার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, সামনেবার আবার দেখা হবে। এই, ও এখানে আহ ওয়ান বাই, এখানে একটা টিজার আছে। আচ্ছা, অনেকেই কোশ্চেন করতে পারে, ওয়েট ওয়েট, এখানে নেগেটিভ হতে পারে কিনা। আমার আমার মতে, আসলে আমি তো এই কোয়েশ্চনটা ডিরাইভ করি না, এই কোয়েশ্চনটা যদি ডিরাইভ করো কেউ, তাহলে আমাকে কেউ বলে দিও। বাট এখানে আসলে নেগেটিভ হওয়ার কথা না, কারণ এখানে আমাদের ফর্মুলাটা কি ছিল? বড় হাতের আর ডিভাইডেড বাই 1/R1, 1/R2, 1/R3, এবং এগুলো হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্ট্যান্স তো নেগেটিভ হলে, মানে রেজিস্ট্যান্সে আগে নেগেটিভ তো আসলে ইলজিক্যাল লাগে, বিকজ এটা তো আসলে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স না, ইএমএফ না, রাইট? তো আমার মতে এখানে নেগেটিভ হওয়ার কথা না। এরপরেও আসলে সমীকরণ না ডিরাইভ করে ঠিক বলা যায় না। কেউ যদি সমীকরণ ডিরাইভ করে উপরে, আমাকে অবশ্যই বলে দিবে এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে, বা বাসায় আজকে যায় আমাকে বলে দিও। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ।